হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম সকলকে দ্য ওয়ে অফ সলিউশন এন্ড টিডব্লিউএস একাডেমিতে। আজ আমরা নিয়ে চলে এসেছি গ্রাম পঞ্চায়েতের জিকেজিএস এর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেশন, যেখান থেকে বা যে প্রশ্নগুলো থেকে বা যে প্রশ্নগুলোর টাইপগুলো থেকে বা ধরনগুলো থেকে কিন্তু তোমরা আপকামিং পঞ্চায়েতের পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট কমনগুলো পেতে চলেছো। তো এই সেশনটা কি স্যার শুধুমাত্র পঞ্চায়েতের পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট না, তাতে সাথে যারা তোমরা পিএসসির পরীক্ষা দিচ্ছ, পুলিশের পরীক্ষা দেবে, রাজ্য সরকারের অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য কিন্তু এই জিকেজিএস এর সেশনটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। সেশনটা শুরু করার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, আজকে আমরা যতগুলো প্রশ্ন সলভ করব তার মধ্যে কার কটা ঠিক হয়েছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না যে স্যার আমার এতটা ঠিক হয়েছে। ওকে, তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন বলছে, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর তৈরি হয়েছে? ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ। এই তিলপাড়া ব্যারেজ কিন্তু মূলত তৈরি হয়েছে সিউড়ি শহরের কাছে, বীরভূমের সিউড়ি শহরের কাছে, এবং নদীটা হলো গিয়ে স্যার ময়ূরাক্ষী নদীর উপরে। তাহলে অপশন নাম্বার এ হবে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও এই যে আমরা ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখতে পাই ম্যাসাঞ্জোর ড্যাম, যেটাকে বলা হয় আমাদের অন্য নাম হলো কি কানাডা ড্যাম, এটাও কিন্তু ময়ূরাক্ষী নদীর উপরেই অবস্থিত। দামোদরের উপরে রয়েছে আমাদের পাঞ্চেত বাঁধ, রূপনারায়ণ, এটা হলো কি দুটো নদীর মিলন। কি কি নদী? একটা হলো কি দ্বারকেশ্বর, আরেকটা হলো কি শিলাবতী। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহের নামটা আমার কি? রূপনারায়ণ। তাহলে অপশন নাম্বার এ হবে আমার রাইট অ্যান্সার, তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর উপরে অবস্থিত। সেকেন্ড প্রশ্নে চলে যাচ্ছি, কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার নাকি উত্তর দিনাজপুর? মালদাতে হলো কি আদিনা হরিণ পার্ক। কুলিক অভয়ারণ্য হলো কি একটা পাখির অভয়ারণ্য, যেটা হলো গিয়ে রয়েছে আমাদের উত্তর দিনাজপুরে। কোচবিহারে কিন্তু রসিক বিল বলে একটা জায়গা, সেটাও কিন্তু আমার পাখির জন্য খুব বিখ্যাত। তাহলে সঠিক উত্তর দেখে নেব অপশন নাম্বার ডি, উত্তর দিনাজপুর, যেখানে কুলিক অভয়ারণ্যটা অবস্থিত। তিনেরটা, লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি? লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি? মালয়ালাম, উর্দু, কোঙ্কনি নাকি কন্নড়? ওকে, উর্দু হচ্ছে উর্দু হলো কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না হলেও আমাদের অন্যান্য অনেক কিছু স্টেটের ক্ষেত্রে কিন্তু অফিসিয়ালি ভাবে চলে। কোঙ্কনি হচ্ছে গিয়ে তুমি গোয়াতের ক্ষেত্রে দেখতে পারবে, কন্নড় দেখতে পারবে হলো কর্ণাটকে, কিন্তু মালয়ালাম যেটা, এটা হলো গিয়ে লাক্ষাদ্বীপের প্রধান ভাষা। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে আমার কারেক্ট অ্যান্সার। আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে গেলাম, লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? কমেন্টের মধ্যে তোমরা কিন্তু কেউ জানাতে ভুলো না লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি। চারেরটা, নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? জয়ন্তিয়া, গারো, শিলং, সিঙ্গালীলা। সিঙ্গলীলা হয়ে গেছে, সিঙ্গালীলা হবে। যাই হোক না কেন, নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? চলো স্যার, সিঙ্গালীলা তো হতে পারে না, কারণ সিঙ্গালীলা হচ্ছে গিয়ে আমাদের দার্জিলিং যে হিমালয়ের দিকটা আছে তার একটা ইম্পর্টেন্ট রেঞ্জ, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত, এবং এই সিঙ্গালীলা রেঞ্জের মধ্যেই দেখতে পাই সান্দাকফুকে, যেটা হলো আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটা। তার মানে শিলং তো হলো কি মেঘালয়ের রাজধানী, তার মানে গারো আর জয়ন্তিয়া এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা হতে পারে আমাদের, অ্যাকর্ডিং টু যদি আমরা অপশনটাকে আউট করি। তাহলে রাইট অ্যান্সার নকরেকটা হলো গিয়ে গারো, গারো পর্বতশ্রেণী বা তার সর্বোচ্চ শৃঙ্গ। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গটা হলো নকরেক। পাঁচেরটা চলে যাই, কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত? কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত? কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত? সাতপুরা, মহাদেব, মহাকাল নাকি বিন্ধ্য? কোন পর্বতের পূর্বাংশ এটা হলো পরিচিত? ঠিক আছে, তো তাহলে সঠিক উত্তর এটা হবে আমাদের বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের যে পূর্ব দিকের অংশ, যার এক্সটেনশনটা হচ্ছে গিয়ে মধ্যপ্রদেশ ছাড়িয়ে বিহারের দিক পর্যন্ত যাচ্ছে, সেই অংশটার নাম হলো গিয়ে কাইমুর। তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের রাইট অ্যান্সার, বিন্ধ্য পর্বত।
সাতপুরা থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেয়, কারণ আমরা দেখবো হচ্ছে কি মানে কনফ্লুয়েন্স পার্টটা, মানে কনফ্লুয়েন্স তো ঠিক না, রিফট ভ্যালির যে পার্টটা, তাহলে সাতপুরার যে সর্বোচ্চ শৃঙ্গ তার নামটা সকলে লিখে নাও, ধূপগড়। ওকে, চলো ছয়েরটা, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? ওকে, দেখো এখানে দুটোকে নিয়ে সবার কনফিউশন থাকে, কারণ মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী সাউথ ইন্ডিয়ার চারটে মোস্ট ইম্পর্টেন্ট রিভার, যার মধ্যে আকারে সব থেকে বড় হলো কি গোদাবরী। ঠিক আছে, আমি অ্যান্সার বলছি না, আমি আসছি ধীরে ধীরে। গোদাবরী, গোদাবরীটাকে বলা হয় দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধা গঙ্গা, কারণ আমাদের সম্পূর্ণ ভারতের মধ্যে গঙ্গার পরবর্তী যে রিভারটা সব থেকে লংগেস্ট সেটাই হলো কি গোদাবরী, আর সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের ক্ষেত্রে এটা হলো কি সব থেকে লংগেস্ট। কিন্তু গোদাবরীকে আমরা বলি দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধা গঙ্গা। কিন্তু গঙ্গার যেরকম একটা পবিত্রতা হিন্দুইজমে রয়েছে, ঠিক একই রকম ভাবে গঙ্গার মানে সেই পবিত্রতাকে দেখা হয় কাবেরী হিসেবে সাউথ ইন্ডিয়াতে। তার জন্য কাবেরীকে আমরা বলি দ্য গঙ্গা অফ দ্য সাউথ বা দ্য দক্ষিণ ভারতের গঙ্গা। তার মানে এখানে টেকনিক্যালি আমাদের অ্যান্সারটা নেওয়া উচিত অপশন নাম্বার সি। মানে প্রশ্নটা একটু ভালো করে করা উচিত ছিল, যে যদি বলা হতো দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধা গঙ্গা তাহলে আমরা নিতাম গোদাবরী, কিন্তু এখানে প্রশ্নটা করা উচিত ছিল দক্ষিণ ভারতের গঙ্গা। তাহলে দক্ষিণ ভারতের গঙ্গাটা হচ্ছে গিয়ে আমরা নিয়ে নেব কাবেরীকে। ঠিক আছে, সঠিক উত্তর আমরা কি নিয়ে নেব স্যার? সঠিক উত্তর নেব হচ্ছে গিয়ে কাবেরীকে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় পবিত্রতার জন্য অনেক ক্ষেত্রে। ওকে, চলো হাতেরটা, গান পাউডার প্রস্তুতিতে কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়? গান পাউডার প্রস্তুতিতে কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়? K2CO3, KNO2, KNO3 নাকি KCN? গান পাউডার তৈরিতে নিচের কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়? ঠিক আছে, তাহলে সঠিক উত্তর দেখে নেব আমরা, এটা হলো কি KNO3 বা পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেটকে কিন্তু আমরা মূলত গান পাউডার তৈরিতে ব্যবহার করে চলি। এই পটাশিয়াম নাইট্রেটের অন্য আরেকটা নাম যেটা থেকেও মোস্ট কেমিক্যাল কম্পাউন্ডের পরীক্ষায় দিয়ে দেয়, সেটা সকলে লিখে নেবে সল্ট পিটার। সেটা সকলে লিখে নেবে সল্ট পিটার বা নাইটারও বলা হয় এটাকে। ওকে, চলো আটেরটা, রান্নার গ্যাস লিক করলে যে গন্ধটি পাওয়া যায় সেটি কোন রাসায়নিকের গন্ধ? মিথাইল থায়োসায়ানাইড, ইথাইল মার্কেপটেন, মিথাইল মার্কেপটেন নাকি ইথাইল থায়োসায়ানাইড? তাহলে কোনটা হবে সঠিক উত্তর তোমরা বলে ফেলো। ঠিক আছে, আগেরটায় পড়লাম না সল্ট পিটার, KNO3 বা পটাশিয়াম নাইট্রেট, এটার সাথে তুমি মিশিয়ে দাও কোকের গুঁড়ো, এটার সাথে তুমি মিশিয়ে দাও সালফার গুঁড়ো, তাহলেই দেখবে হচ্ছে গিয়ে কি তৈরি হবে, গান পাউডার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে রান্নার গ্যাস বা যেটাকে আমরা এলপিজি বলে চলি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা মূলত দুটো গ্যাসের মিশ্রণ, যার মধ্যে একটাকে বলা হয় প্রোপেন, আরেকটা হলো কি বিউটেন। বাট এই দুটো গ্যাসই হলো কি গন্ধহীন, তাই যদি কোথাও গ্যাস লিক করে আমাদের পক্ষে সেটা বোঝা পসিবল নয়। তার মধ্যে এগুলোর মধ্যে আমাকে এমন একটা জিনিস মেশাতে হবে যাতে এলপিজি লিক করলে গন্ধ শুকে আমরা সেটাকে বুঝতে পারি, তাই না? তাহলে মেশানো হয় কাকে স্যার? মেশানো হয় হচ্ছে কি আমাদের অপশন নাম্বার বি, ইথাইল মার্কেপটেনকে, যার সংকেতটা সকলে লিখে নাও C2H5SH, C2H5SH। পরেরটা চলো, রেফ্রিজারেটরে হিমায়ক রূপে ব্যবহৃত ফ্রেয়ন 11 কে নিষিদ্ধ করার কারণ এটি, কারণ ড্যাশ এটি, কারণ আচ্ছা এটিটা ওখানে নিয়ে চলে গেছে, মানে এটি শ্বাসের সাথে শরীরে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি সাধন করে, বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে তোলে, আয়নোস্ফিয়ারে গিয়ে সেই স্তরের ক্ষতি সাধন করে এবং সূর্যালোক প্রবেশে বাধা দেয়, আর ওজোন স্তরে ছিদ্র করে। তাহলে রেফ্রিজারেটরে ফ্রেয়ন 11 এর ব্যবহার স্যার আমরা কেন বন্ধ করে দিয়েছি?
ঠিক আছে, তাহলে ফ্রেয়ন 11 যেটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি ট্রাইক্লোরোফ্লুরোমিথেন, তাই না? তো অ্যাকর্ডিং টু মন্ট্রিয়াল প্রোটোকল যদি আমরা দেখি, বা মন্ট্রিয়াল যে এনভায়রনমেন্ট কনভেনশনটা হয়েছিল সেটা অনুযায়ী, যে ফ্রেয়ন 11 এটা কিন্তু মূলত আয়নোস্ফিয়ার অর্থাৎ যেটা ওজোন লেয়ার আমি বলি, সেই ওজোনটাকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে সূর্যালোক, অতিবেগুনি রশ্মি এগুলো সহজেই মাটির মধ্যে চলে আসছে। তো তার মানে ফ্রেয়ন 11 কে নিষিদ্ধ করার কারণ হলো গিয়ে কি, কারণ এটা স্যার ওজোন স্তরটাকে আমার ছিদ্র করে দিচ্ছে, তাই ওকে, এটা মূলত কি করছে, ওজোন স্তরটাকে আমার ছিদ্র তৈরি করে দিচ্ছে, যার ফলে, সরি আমি আয়নোস্ফিয়ার বললাম, ওটা ওজোনোস্ফিয়ার হবে, আয়নোস্ফিয়ার নয় ওজোনোস্ফিয়ার হবে। তো এই ওজোন স্তরটা ছিদ্র করার ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি কিন্তু সহজেই পৃথিবীতে চলে আসছে। 10এরটা চলে যাই, একটি ডিডিটি অণুতে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত? একটি ডিডিটি অণুতে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত? ঠিক আছে, তাহলে ডিডিটির সংকেতটা কি স্যার, বা ডিডিটি পুরো কথাটা কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এটার সংখ্যাটা হচ্ছে কি আমাদের C14H9 ক্লোরিন 5, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো, ডাইক্লোরো ট্রাইক্লোরো, ডাই মানে দুটো, ট্রাই মানে তিনটে, তার মানে টোটাল অণুর সংখ্যাটা কত হয়ে যাবে, পরমাণুর সংখ্যাটা কত হয়ে যাবে? 5। তাহলে অপশন নাম্বার ডি হবে আমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চল, পিক্রিক অ্যাসিড ব্যবহৃত হয় কি হিসেবে? ওষুধ রূপে, জীবাণুনাশক রূপে, বিস্ফোরক রূপে, নাকি চেতনানাশক রূপে? পিক্রিক অ্যাসিড ব্যবহার করা হয় কি হিসেবে? কমেন্টে উত্তর। পিক্রিক অ্যাসিড ব্যবহার করা হয় কি হিসেবে? কমেন্টে অ্যান্সার দাও। তাহলে পিক্রিক অ্যাসিড কিন্তু প্রধানত ইউজ করা হয় আমাদের বিস্ফোরক রূপে। পিক্রিক অ্যাসিড মানে হলো, তোমরা এটাও পুরো কথাটা লিখে নিতে পারো, 2,4,6 ট্রাই নাইট্রোফেনল, ট্রাই নাইট্রোফেনল, ট্রাই নাইট্রোফেনল, তার জন্য এটাকে আমরা বললাম পিক্রিক অ্যাসিড। ওকে, যার পুরো কথাটা হলো 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যেটা কিন্তু অত্যাধিক শক্তিশালী বিস্ফোরক রূপে ব্যবহার করা হয়। 12টা বলে ফেলো, নিচের যৌগগুলোর মধ্যে কোনটি ব্যথা বেদনার উপশমকারী মলম তৈরিতে ব্যবহার করা হয়? নিচের যৌগগুলোর মধ্যে কোনটি ব্যথা বেদনার উপশমকারী মলম হিসেবে ব্যবহার করা হয়? বেনজোইক অ্যাসিড না স্যার খাদ্য সংরক্ষক? মিথাইল স্যালিসাইলেট, বেনজিন নাকি ফেনল? মিথাইল স্যালিসাইলেট। অপশন নাম্বার বি হবে আমার কারেক্ট অ্যান্সার। 13টা, মেথিলেটেড স্পিরিট বিষাক্ত হয় কারণ এর মধ্যে কে থাকে? মেথিলেটেড স্পিরিট বিষাক্ত হয় কারণ এর মধ্যে কি থাকে? চলো বলো। তাহলে মেথিলেটেড স্পিরিটের উপাদান হলো কি তিনটে। ন্যাপথা হলো কি দুর্গন্ধ বা একটা বাজে তীব্র গন্ধের সৃষ্টি করে। মিথানল থাকা মানে সেটাকে পানযোগ্য নয়, মানে সেটাকে পান করা যায় না। ওকে, এটা হলো কি ডিটানোটিয়াম বেনজোয়েট বলে আমরা কিন্তু এর মধ্যে আরেকটা পদার্থকে দেখতে পাই, যা কিন্তু আমাদের একটা তীব্র স্বাদের মতন দেয়, তো যার জন্য এটা বিষাক্ত হয়। তো কেন? কারণ ওপরে সবকটি উপাদান থাকে তাই। অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 14টা, প্যারালডিহাইড ব্যবহৃত হয় কি রূপে? প্যারালডিহাইড ব্যবহৃত হয় কি রূপে? ঠিক আছে, প্যারালডিহাইড মানে হলো স্যার অ্যাসিটাইল ডিহাইডের পলিমার, যেটাকে আমরা মূলত ব্যবহার করি স্নায়ু শিথিলকারক ওষুধ রূপে। অপশন নাম্বার সি হবে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, ডান। চলো 15টা চলে আসি, অয়েল অফ মিরবেন হলো, অয়েল অফ মিরবেন হলো, অয়েল অফ মিরবেন হলো, ঠিক আছে, কাঠ বাদামের মতন দেখতে হয়, মানে
স্বাদটা, মানে এই যে আমি রাসায়নিক উপাদানটাকে দেখছি, এটার গন্ধটা হচ্ছে কি কাঠ বাদামের মতন হয় অনেকটা, বাট এটার বাণিজ্যিক নামটা হলো মিথাইল অয়েল অফ মিরবেন, এবং এটা আসলে হলো আমাদের নাইট্রোবেনজিন। তাই অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এখানে দুটো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের জন্য। তোমরা যারা যারা পঞ্চায়েতের পরীক্ষাটাকে, অর্থাৎ যেটা আগামী দিনে বের হতে চলেছে আমাদের রাজ্য সরকারের পঞ্চায়েতের তরফ থেকে এই পরীক্ষাটায় বসতে চলেছ, তাদের জন্য কিন্তু আমরা স্টুডেন্ট ডিমান্ড অনুযায়ী আবার নিয়ে চলে এসেছি গ্রাম পঞ্চায়েতের একটা ফাউন্ডেশন ব্যাচ 2.0। অর্থাৎ স্যার এটা কিন্তু কোনো প্র্যাকটিস ব্যাচ নয়, এটা হলো সম্পূর্ণ ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাকে বাংলা, ইংলিশ, অঙ্কের, পাটিগণিত এবং জিকে জিএস মানে জেনারেল নলেজ, এই চারটে সাবজেক্টের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টপিক ধরে ধরে থিওরি করানো হবে। তার সাথে সাথে কিছু প্রশ্ন যেগুলো এই টপিক থেকে তোমাদের আপকামিং পঞ্চায়েতের পরীক্ষায় আসতে পারে সেরকম। তো তাহলে সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ, এবং লাইভ ক্লাস যদি কেউ অ্যাটেন্ড নাও করতে পারো, তার জন্য সেই পার্টিকুলার লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সনও অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে, এবং তোমরা কিন্তু প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। তাহলে সম্পূর্ণ কোর্সের ডিউরেশনটা আমাদের 3 মাসের মধ্যে কমপ্লিট করানো হলেও তোমরা স্টাডি ম্যাটেরিয়াল, লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন এবং মক টেস্টগুলোকে 15 মাস ধরে কিন্তু অ্যাক্সেসটা করতে পারবে। ঠিক আছে, তো তাহলে দেরি না করে এখনই তোমরা দেখে নিতে পারো এই ব্যাচটা অলরেডি আমাদের অ্যাপের মধ্যে লাইভ। আর যাদের মনে হচ্ছে যে স্যার আমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন আমি পুরোদমে নিয়ে নিয়েছি, থিওরি আমার সম্পূর্ণ পড়া, বা আমাদের যারা থিওরি ব্যাচের আগের স্টুডেন্ট ছিলে তাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি আমরা গ্রাম পঞ্চায়েতের প্র্যাকটিস ব্যাচ, যেখানে আবার ম্যাথ নিয়ে নাও, মানে ম্যাথের পাটিগণিত নিয়ে নাও, ইংলিশ বাংলা নিয়ে নাও, জিকে জিএস এর নিয়ে নাও, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমাদের এ টু জেড প্রশ্নের আলোচনা হবে। এখানে কিন্তু কোনো থিওরি করানো হবে না, এটা হলো সম্পূর্ণ প্র্যাকটিস ব্যাচ। টপিক ভিত্তিক প্রশ্নগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং পঞ্চায়েতের পরীক্ষায় তোমরা দেখতে চলেছো। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস, এমসিকিউ প্র্যাকটিস হবে, প্রতিটি ক্লাসের পিডিএফ পাবে, সোম থেকে শনি রোজ কিন্তু ক্লাসেস হবে। আর এই দুটো ব্যাচ নিয়ে যদি আরো কারো ফার্দার কোনো কোয়েরি থেকে থাকে, তাহলে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে একবার কল করে নেবে 9062160805 এই নাম্বারে। ক্লাসেস কিন্তু আমাদের একদম সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে, তাই যারা যারা পঞ্চায়েতটাকে লক্ষ্য করে এগিয়ে চলছো, আর দেরি না করে চটজলদি কিন্তু ব্যাচ দুটোকে অ্যাপিল করে নাও। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, বায়ুর সংস্পর্শে এলেই জ্বলে ওঠে কোন পদার্থ? বায়ুর সংস্পর্শে এলেই জ্বলে ওঠে কোন পদার্থ? বলো। ফসজিন, ফসফিন, ফসফরাস, ফসফরাস ডাইহাইড্রাইড। অপশন নাম্বার সি হবে আমার কারেক্ট অ্যান্সার। বায়ুর সংস্পর্শে এলেই এটা আমার জ্বলে ওঠে। 17টা, কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল? কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল? ঠিক আছে, তো তাহলে ইউনিভার্সিটি অ্যাক্ট, তো এখানে 1902 সালে টমাস র্যালের নেতৃত্বে তৈরি করা হবে আমার একটা কমিশন, যেই কমিশনের ভিত্তিতে 1904 সাল থেকে তৈরি করা হবে ইউনিভার্সিটি অ্যাক্ট। এবং তখন আমাদের মানে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে টমাস র্যালের নেতৃত্বে কমিশন গঠিত হবে 1902 সালে। লিখে দিচ্ছি, টমাস র্যালের নেতৃত্বে, টমাস 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 র্যালের নেতৃত্বে গঠিত কমিশন, এবং তাদের সুপারিশ অনুযায়ী ইউনিভার্সিটি অ্যাক্ট চালু করা হবে 1904 সাল থেকে। ঠিক আছে, চলো পরেরটা যাচ্ছি। 18টা, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী বিভক্ত হয়? 1905 সাল বেনারস অধিবেশন, 1907 সাল সুরাট অধিবেশন, 1906 সাল কলকাতা অধিবেশন, নাকি 1908 সাল মাদ্রাস অধিবেশন? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীর মধ্যে আমরা কিন্তু একটা বিভেদ দেখতে পাই? তাহলে সঠিক উত্তর 1907 সাল সুরাট অধিবেশন, যেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? রাসবিহারী ঘোষ। ঠিক আছে,
ডান, এত পর্যন্ত। 19-এরটা, কোন বংশের রাজত্বকালে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন? কোন বংশের রাজত্বকালে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন? কারণ তিনি একজন গ্রিক রাজদূত ছিলেন, যাকে পাঠানো হয়েছিল সেলুকাস নিকেটরের লোক হিসেবে। এবং সেলুকাস নিকেটর কার সভায় পাঠিয়েছিলেন মেগাস্থিনিসকে? আমাদের মৌর্য বংশের টাইমে। এবং তখন পার্টিকুলার শাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, তাই না? মেগাস্থিনিসের লেখা একটা গ্রন্থ ইন্ডিকা, যেটা থেকে আমরা তৎকালীন আর্থসামাজিক অবস্থা সম্বন্ধে জানতে পারি। মেগাস্থেনিসের পরবর্তীকালে মানে চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী শাসক হচ্ছেন গিয়ে আমাদের বিন্দুসার। বিন্দুসারের রাজসভায় মেগাস্থেনিসের বদলে আরেকজন রাজদূত বা গ্রিক রাজদূত পাঠানো হয়, তার নাম কি ছিল? ডেইমাকাস। ঠিক আছে, তো যাই হোক না কেন, এগুলো তো থিওরি পড়ার বিষয়, আমরা জাস্ট এখানে মৌর্য বংশ করে পরেরটায় যাচ্ছি। 20টা, সিন্ধু সভ্যতার কোথায় পশুপতির মূর্তি পাওয়া গিয়েছে? সিন্ধু সভ্যতার কোথায় পশুপতির মূর্তি পাওয়া গিয়েছে? লোথাল, হরপ্পা, কালীবঙ্গান, মহেঞ্জোদারো। লোথাল, হরপ্পা, কালীবঙ্গান, মহেঞ্জোদারো। তাহলে সিন্ধু সভ্যতার যেখানে পশুপতির মূর্তিটা আমরা পেয়েছি, তিনি জায়গাটা হলো কি মহেঞ্জোদারোতে। অপশন নাম্বার ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। 21, কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে নেওয়া হয়েছে? ঈশ উপনিষদ, মুন্ডক উপনিষদ, কঠ উপনিষদ, নাকি মান্ডক্য উপনিষদ? মুন্ডক যেটাকে আমরা বলি, ওকে, মুন্ডক, মান্ডক্য না কোনটা? তাহলে সঠিক উত্তর জেনে নি, নেওয়া হয়েছে কিন্তু এটা মুন্ডক উপনিষদ থেকে। অপশন নাম্বার বি হবে আমার কারেক্ট অ্যান্সার, মুন্ডক উপনিষদ। 22-এরটা যাওয়া যাক। 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা কি হবে? পারশনি নদী, যেটা হলো কি ঋগ্বেদে উল্লেখ করা রয়েছে। এবং 10 রাজার যুদ্ধ হয়েছিল রাজা সুদাস এবং 10 জন রাজার মিত্রতার গঠবন্ধনের মধ্যে। আর বর্তমানে সেই পারশনি নদীটাকে আমরা চিনি হলো কি রাবি বা ইরাবতী নদী। ঝিলাম, চেনাও, রাবি, বিয়াস, সতলুজ, এই রাবি রাবি নদীটাকে আগেকার দিনে বা ঋগ্বেদের টাইমে বলা হতো পারশনি রিভার। চলো 23-এরটা, ভারতীয় সংবিধান যে সংবিধান পরিষদের দ্বারা কার্যকরী হয় তা কোনটির অন্তর্গত? ভারতীয় সংবিধান যে সংবিধান পরিষদ বা গণপরিষদের দ্বারা কার্যকরী হয় তা কোনটির অন্তর্গত? ক্যাবিনেট মিশন প্ল্যান, ভারত স্বাধীনতা আইন, অন্তর্বর্তী সরকারের প্রস্তাব, নাকি ভারতীয় জাতীয় কংগ্রেস? গণপরিষদ, গণপরিষদ। তাহলে যে গণপরিষদ গঠনটা, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে, আর যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্বাধীন ভারতের সংবিধানটাকে রচনা করবে, তাই না? তাহলে এটা মানে এটা বলে চাইছিলেন নেহেরুজি, বাট কোন মিশন অনুযায়ী গণপরিষদ গঠিত হয়? গণপরিষদ গঠিত হয়েছিল আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী। তাহলে অপশন নাম্বার এ। 24-এরটা, সংবিধান পরিষদের সদস্যরা হলেন কারা? সংবিধান পরিষদের সদস্যরা হলেন কারা? জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত, বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা মনোনীত, ভারতীয় রাজ্যের শাসক দ্বারা মনোনীত, নাকি প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত? বলে ফেলো, সংবিধান পরিষদের সদস্যরা কারা? কারণ তখন ডিরেক্ট ভোটিং ছিল না, তাই না? ভারতীয় জনসংখ্যার খুব কম লোক শুধুমাত্র ভোটিং এ অংশগ্রহণ করেছিলেন। তার মানে প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত। অপশন নাম্বার ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। 25-এরটা, ভারতীয় সংবিধান রচনা করার জন্য সংবিধান পরিষদের ধারণা প্রথম অবতারণা করা হয় কার দ্বারা? স্বরাজ পার্টি 1928, ভারতীয় জাতীয় কংগ্রেস 1936, মুসলিম লীগ 1942, সর্বদলীয় সম্মেলন 1946। ভারতীয় সংবিধান রচনা করার জন্য সংবিধান পরিষদের ধারণা অবতারণা করা হয় কার দ্বারা? ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা দেখে নেব আমরা, স্বরাজ পার্টি 1928। স্বরাজ পার্টি 1928 এটা। 26,
সংবিধান পরিষদ যে ক্যাবিনেট মিশন প্ল্যানের অন্তর্গত তার সদস্য সংখ্যা কত ছিল? সংবিধান পরিষদ যে ক্যাবিনেট মিশন প্ল্যানের অন্তর্গত তার সদস্য সংখ্যা কত ছিল? ঠিক আছে, তার সদস্য সংখ্যা কত ছিল বলো। স্যার যেটাই পরবর্তীতে ভাগ হবে না, 293 যে পার্টটা আমার যাবে, মানে সরি, তাই তো ছিল, 93 জন ছিল দেশীয় রাজা। হ্যাঁ, তো এরকম যেটা ভাগ হবে আর কি, মানে চিফ কমিশনার প্রভিন্স, তারপরে হচ্ছে গিয়ে 11টা প্রদেশ থেকে যেটা যাচ্ছে। তাহলে ক্যাবিনেট মিশন প্ল্যানের অন্তর্গত সংবিধান পরিষদের সদস্য সংখ্যা একদম প্রাথমিকভাবে ছিল 389 বা 389। ওকে, 389। ডান। চলো, 389। মহালানবিশ প্রবর্তিত, প্রশান্তচন্দ্র মহালানবিশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রের ওপর উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল তা কোনটি? তা কোনটি? কৃষিক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র, ভারী মূলধন প্রস্তুতকারক শিল্প নাকি ক্ষুদ্র গ্রামীণ শিল্প? মহালানবিশ মডেল ভারী মূলধন বস্তু প্রস্তুতকারক শিল্প। 28টা। ভারতীয় যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন হলো একটি স্ট্যাটুটারি সংস্থা, কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর, রাজ্য সরকারের একটি দপ্তর নাকি রিজার্ভ ব্যাংকের একটা সাবসিডিয়ারি অ্যাজ এনএইচপি? ঠিক আছে, তো তাহলে ভারতীয় প্ল্যানিং কমিশন কি? ভারতীয় প্ল্যানিং কমিশন হলো কি কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর এবং নন স্ট্যাচুটারি একটা মেম্বার বা সংস্থা, নন স্ট্যাচুটারি। তার মানে এ তো হবে না, তাহলে বি হবে। অপশন নাম্বার বি করে নাও রাইট অ্যান্সার। 29। দশম পরিকল্পনা বা দশম যেটা আমরা বলি 5 ইয়ার প্ল্যানিং বা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বরাদ্দ অর্থ কোন ক্ষেত্রকে সর্বাধিক উৎসাহিত করেছিল? কৃষি, শক্তি, সামাজিক পরিষেবা নাকি যোগাযোগ ব্যবস্থা? কৃষি, শক্তি, সামাজিক পরিষেবা নাকি যোগাযোগ ব্যবস্থা? সঠিক উত্তরটা হলো কি শক্তিটা এখানে করো না, শক্তিটা এখানে মোরাললেস ঠিকঠাক লাগছে না। জ্বালানি শক্তি ক্ষেত্রে বরাদ্দ হয়েছিল সব থেকে বেশি। আচ্ছা, শক্তিটাই করো, বাট অনেক ক্ষেত্রে সামাজিক পরিষেবাও হয়, মানে শক্তির ক্ষেত্রে বরাদ্দটা করা হয়েছিল এই পরিকল্পনা কমিশনে অনেকটাই, বাট সামাজিক পরিষেবা তো মুখ্য ভূমিকা নিয়েছে, বাট শক্তিটাই করো এখানে। 30। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? সবুজ বিপ্লব সূচিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? তাহলে সঠিক উত্তর তৃতীয় এবং চতুর্থর মাঝে, বাট তৃতীয়টাকেই আমরা ইম্প্যাক্ট হিসেবে নিয়ে নেব। ঠিক আছে। আর আর ভারতে সবুজ বিপ্লবের জনক কে, তেনার নাম আমাকে কিন্তু তোমরা কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না যে ভারতে সবুজ বিপ্লবের জনক কে। ওকে, তাহলে আজকে 30টা প্রশ্ন আমাদের এখানেই এন্ড করলাম। 30টার মধ্যে কার কটা ঠিক হলো কমেন্টে জানাতে ভুলবে না। আর দুটো কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিলাম, অ্যান্সারও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে করে দেবে। একটা হলো কি লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি, আর ভারতের সবুজ বিপ্লবের জনক কে। তো ক্লাস আমাদের এখানেই দিয়ে end, তবে তার আগে তোমাদের জন্য আরো কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমি বলে দিই। বর্তমানে কিন্তু আমাদের TWS একাডেমি অ্যাপের মধ্যে এই ব্যাচগুলো লাইভ চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, SSC GDMTS ফাউন্ডেশন 2027, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ব্যাচ। এখানে তোমরা ফাউন্ডেশনও পাচ্ছ এবং আরেকটা সেগমেন্টে প্র্যাকটিস ব্যাচও পাচ্ছ। WBPKP প্র্যাকটিস ব্যাচ, ANM-GNM ফাউন্ডেশন ব্যাচ 2027 এবং WBPKP ফাউন্ডেশন 2.0। ব্যাচ রিলেটেড বা অ্যাপ রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তাহলে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারেও কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো 9062160805 এই নাম্বারে। এটা হলো আমাদের TWS একাডেমি অ্যাপ, প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে, তারপর নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেই তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে গিয়ে তোমরা লাইভ যে পেইড ক্লাসেস গুলো চলছে সেগুলোর কি কি চলছে সেটাও দেখে নিতে পারবে। দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে ভুলবে না। আর এই তিনটে ইউটিউব চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি অ্যান্ড TWS স্মার্ট, এই তিনটে ইউটিউব চ্যানেলকে কিন্তু মনে করে সাবস্ক্রাইব
করতেই হবে, কারণ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক ইনফরমেশন, তার রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেটা রিলেটেড কোনো ব্যাচ আসছে কিনা, বা সেটা রিলেটেড কোনো ফ্রি ক্লাসেস চলবে কিনা, বা মক টেস্ট, A to Z ডিটেলস কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকবো এই 3টে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আজকের সেশনটাকে আমরা এখানেই এন্ড করলাম। সেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে। চলো।